আয়নাঘর বাংলাদেশে স্বৈরাচারী হাসিনা সরকারের গোপন নির্যাতন কেন্দ্র। বাংলাদেশে শেখ হাসিনার গত ১৫ বছরের কঠোর শাসনের সময় অসংখ্য বিরোধী নেতৃবৃন্দ, কর্মী, ব্লগার এবং তাদের পরিবার হঠাৎ করে নিখোঁজ হয়ে যেত। তাদের ভাগ্যে কি ঘটেছে? তারা কোথায় গেল? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আয়নাঘরের অন্ধকারে। এই গোপন নির্যাতন কেন্দ্র পরিচালিত হতো বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা শাখা দ্বারা। যারা সরকারের বিরুদ্ধে কথা বলত তাদের অনেকেই হঠাৎ করে নিখোঁজ হয়ে যেত। তাদের কিছুদিন পরে দূরবর্তী স্থানগুলোতে অজ্ঞান অবস্থায় পাওয়া যেত, ভীত এবং মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায়। ছালাউদ্দিনের মতো কিছু অতি উঁচু মানের রাজনৈতিক নেতা সীমান্তের ওপারে পাশের দেশ ভারতের বিভিন্ন স্থানে রাস্তায় ভবঘুরের মতো ঘুরে বেড়াত এবং অবশেষে ভারতের জেলখানা ছিল তাদের অনিশ্চিত যাত্রা। সাবেক প্রতিমন্ত্রী ছালাউদ্দিনের আজ প্রায় ১৩ বছর ধরে ভারতের জেলখানাতেই আটকে আছেন। তবে অনেকের জন্য আয়নাঘর হয়ে উঠল তাদের শেষ গন্তব্য। কিন্তু কোথায় সেই আয়নাঘর? কি সেই আয়নাঘর? আয়নাঘর একটি সাংকেতিক নাম। এটি বাংলাদেশের সরকারি গোয়েন্দা সংস্থা পরিচালিত একটি নির্যাতন কেন্দ্র ও ভূগর্ভস্থ জেলখানা। এখানে সরকার বিরোধী বা ভারত বিরোধী রাজনৈতিক নেতা বা কর্মীদের নিয়ে নির্যাতন বা গুম করে রাখা হতো। স্বৈরাচারী শেখ হাসিনার শাসন পতনের পর আয়নাঘরের ভয়াবহ সত্যগুলো বেরিয়ে আসতে শুরু করে। ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, একজন সৎ এবং মেধাবী সেনা অফিসার, নিখোঁজ হন শুধুমাত্র তার পিতার অপরাধে, যিনি বিরোধী দল জামাতে ইসলামের নেতা ছিলেন। ৮ বছর ধরে তাকে বন্দী রাখা হয়েছিল আয়নাঘরের অন্ধকারে, যার আদেশ দিয়েছিলেন জেনারেল আজিজ, শেখ হাসিনার এক ঘনিষ্ঠ সহযোগী। ব্রিগেডিয়ার আজমির পরিবার ধরে নিয়েছিল তিনি আর বেঁচে নেই। তার প্রিয়তমা পত্নী ১০ বছর অপেক্ষা করার পর মাত্র কিছুদিন আগে আরেকজনকে জীবন সঙ্গী করেছেন। কিছু মানুষ, যেমন ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, যিনি মীর কাসেম আলীর পুত্র, আরেক বিরোধী নেতা যাকে শেখ হাসিনার শাসন ফাঁসি দিয়েছিল, আয়নাঘর থেকে ফিরে এসেছেন। ৮ বছর ধরে বন্দী অবস্থায় থাকার পর তিনি ফিরে এসেছেন, কিন্তু তার জীবনে চিরস্থায়ী দাগ রেখে গেছে এই নির্মম অভিজ্ঞতা। তবে সবাই কিন্তু আমান আজমি বা আরমানের মতো ভাগ্যবান ছিল না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতা ইলিয়াস আলী বেঁচে ফিরতে পারেন নাই। প্রত্যক্ষদর্শী একজন সাবেক পুলিশ কর্মকর্তার ভাষ্যমতে ইলিয়াস আলীকে চোখ বেঁধে পতেঙ্গায় মাঝ সাগরে নিয়ে হত্যা করে লাশ টুকরো করে গভীর সাগরে ফেলে দেয়া হয়। কিছু সাবেক সেনা কর্মকর্তার কাছ থেকে শোনা যায় অনেক মৃতদেহ অ্যাসিড চৌবাচ্চায় ফেলে গলিয়ে ফেলা হতো। আয়নাঘরের কথা প্রথম শোনা যায় কয়েক বছর আগে জার্মান ডয়চে ভেলে ও নেত্র নিউজের রিপোর্ট থেকে, যেখানে আয়নাঘর থেকে বেঁচে ফেরা কিছু প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার ছিল। কিছু সাবেক সেনা কর্মকর্তাও সেখানে স্বীকারোক্তি দিয়েছিল। কয়েকদিন আগে শেখ হাসিনার শাসন পতনের পর সাহসী নাগরিকরা এই গোপন কারাগারগুলোর সন্ধানে বের হয়ে এর অস্তিত্ব উন্মোচন করতে শুরু করেন। তবে তাদের মতে আয়নাঘর শুধু একটি নয়, এমন আরও অনেক গোপন স্থান বাংলাদেশ জুড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজদের পরিবারের সদস্যরা এখন ক্যান্টনমেন্টের কাছে জড়ো হচ্ছেন তাদের প্রিয়জনদের ফিরে আসার আশা নিয়ে। আয়নাঘরের ভয়ঙ্কর কাহিনী প্রকাশিত হওয়ার পর ন্যায়বিচারের জন্য প্রবল দাবি উঠেছে। বাংলাদেশের জনগণ এখন জেগে উঠছে অপরাধীদের বিচার করার দাবিতে। এই অন্ধকার সময়গুলোর সত্য আর লুকিয়ে থাকবে না এবং ভুক্তভোগীদের কণ্ঠস্বর চুপ থাকবে না। আয়নাঘর শুধুমাত্র একটি নির্যাতন কেন্দ্র নয়, এটি ভুক্তভোগীদের ধৈর্য আর বিশ্বাসের একটি প্রতীক। বেঁচে থাকা ব্যক্তিরা এবং তাদের পরিবার যখন সামনে আসে, তখন এই নির্মমতার সম্পূর্ণ সত্য উন্মোচিত হয়। ন্যায়বিচারের জন্য যাত্রা শুরু হয়েছে এবং তা থামবে না যতক্ষণ না প্রতিটি ভুক্তভোগীর গল্প বলা হয় এবং প্রতিটি অপরাধীকে শাস্তি দেওয়া হয়। এই প্রতিবেদনটি উৎসর্গ করা হল ভুক্তভোগীদের এবং তাদের পরিবারের জন্য।